কাল নাকি তুমি অনেক বেশি ড্রিঙ্ক করে এসেছো ভাইয়া। এগুলো একদমই ঠিক না। নিশ্চয়ই এখন মাথায় পেন হচ্ছে। নিশ্চয়ই এখন মাথায় পেন নিশ্চয়ই এখন মাথায় পেন করছে। তাই লেবু শরবত তোমার জন্য রেখে গেলাম। আমার তরফ থেকে না, তোমার ডার্লিং সকালে ফোন করে বলেছে, তাই তার তরফ থেকে আমি রেখে গেলাম। পারলে আমার ভাবিকে একটা ধন্যবাদ দিয়ে দিও, ওকে? চিরকুটটা পরে জিসানের মুখে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল, কারণ তার পিচ্ছি বউ তার খেয়াল রাখতে শুরু করেছে। শরবতটা মুখে দিয়ে জিসান তিশার কথা ভাবতে ভাবতে ঘড়ির টাইমটা দেখে নিল। 1 ঘন্টা পর তিশাদের কলেজ ছুটি হবে, তাই জিসান ফ্রেশ হয়ে ওয়াশরুমের দিকে চলে গেল। আজ নিজে যাবে কলেজে। আমাদের কলেজ ছুটি হয়ে গিয়েছে। আমিও নিশু কথা বলতে বলতে বাহিরে আসছিলাম। নীলুকে দেখে আমি কয়েকবার ডাক দিলাম, কিন্তু নীলু কোনো রেসপন্স করলো না, চলে গেল। তা দেখে আমি ও নিশি দুজনেই কিছুটা অবাক হলাম। আজ নীলু ক্লাসেও নিশির সাথে টুকটাক কথা বললেও কেন জানি আমার সাথে তেমন কথা বলেনি। কলেজের গেট থেকে বাহির হয়েই আমার মুখ এক হাত হা হয়ে গেল সামনে থাকা ব্যক্তিটাকে দেখে। কি মারাত্মক ড্যাশিং লুক নিয়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে জিসান। আচ্ছা, এই লোকটা এত হ্যান্ডসাম কেন? একটু কম হলে কি হতো? তাহলে আমাকে এভাবে বেহায়ের মতো তাকিয়ে থাকতে হতো না তার দিকে। আমাকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে নিশি মুখের সামনে একটা তুড়ি বাজালো। সাথে সাথে মনে হলো আমি স্বপ্ন থেকে বাস্তবে ফিরে এলাম। কিরে, সমস্যা কি? যেভাবে ভাইয়ার দিকে তাকিয়ে আছিস মনে হচ্ছে তো গিলে খাবি। আমি নিশুকে একটা চাপট মেরে বললাম, কি যাতা বলছিস? আর এটা বল, এই তিতা করল্লা এখানে কেন? তুই বলেছিস আসতে? আরে আমি কেন বলবো, চল গিয়ে তোর আশিককে জিজ্ঞেস করি। নিশি একটা দিব কিন্তু। কিসব বলছিস? সত্যি বলছিস? এবার চল না। সত্যি বলছিস? এবার চল, না হলে করলা আর তিতার রস তোকে না খাইয়ে দেয় আবার। চি নিশি, কথার কি ছিরি তোর? তুইও দিন দিন বেহায়া হয়ে যাচ্ছিস। গাড়ি চলছে তার আপন গতিতে। আমি পিছে নিশির সাথে বসতে নিলে জিসান খপ করে আমার হাতটা ধরে ফেলে। কলেজ গেটের সামনে তার এমন কাণ্ডে আমি সত্যিই অবাক হলাম। উনি আমাকে টেনে ওনার পাশের সিটে বসিয়ে বলতে লাগলো, তোর সাথে কিছু হিসাব নিকাশ আছে আমার। আমি তো যথারীতি অবাক। আমি আবার তার কাছ থেকে কবে টাকা পয়সা নিলাম যে এখন তার হিসাব নিতে হবে? আশ্চর্য! গাড়ি একটা আইসক্রিম পার্লারের সামনে থামলো। আমি জিজ্ঞেস করেই ফেললাম, এখানে গাড়ি থামানোর কারণ? এই গরমে আইসক্রিম খেলে কেমন হবে নিশি? জিসানের কথায় আমি আর নিশি দুজনেই খুশি হয়ে গেলাম। ভাবলাম জিসান আমাদের আইসক্রিমের ট্রিট দিতে এখানে নিয়ে আসছে। ওয়াও! নিশি আগেই গাড়ি থেকে বের হয়ে গিয়েছে। আমি বের হতে নিলেই জিসান আমার হাতটা ধরে ফেলে। কোথায় যাস? একদম নড়বি না। জিসান ওনার মানিব্যাগ থেকে টাকা বের করে নিশিকে দিয়ে বলল 3টা আইসক্রিম নিয়ে আসতে। পার্লারে মানুষের ভিড়, তাই গাড়িতে বসে খাওয়ার প্ল্যান নাকি করেছে। কিন্তু আমি শকড, কারণ নিজে না গিয়ে নিশিকে কেন পাঠালো। আমি ভাবতেই লাগলাম, হঠাৎ জিসান আমার হাতটা ধরে টান দিয়ে ওনার একদম সামনে নিয়ে আসলো। আমি কিছুটা অবাক হলাম। এবার বল, তোর সমস্যা কি? জিসান দাঁতের তাঁত চেপে, আমার আবার কি সমস্যা? তাহলে কাল সারাদিন ফোন বন্ধ করে রেখেছিস কেন? এমনি। এমনি মানে? তোকে না বলেছি ফোন কখনো বন্ধ করবি না? আর তুই কোন সাহসে সারাদিন ফোন বন্ধ করে বসেছিলি? তিশা মুখটা অন্যদিকে ঘুরিয়ে, করেছি তো কি হয়েছে? এখন কি আপনাকে সব কিছুর জবাবদিহি দিতে হবে? জিসান তিশার মুখটা এক হাত দিয়ে চেপে ধরে আরো একটু সামনে নিয়ে আসে। এতে তিশা কিছুটা ব্যথা পেতে শুরু করে, কিন্তু জিসানের সেদিকে কোনো খেয়াল নেই। একদম মুখে মুখে তর্ক করবি না আমার সাথে। আর তোর এই তেজ অন্য কাউকে দেখাবি, আমাকে না। আর কি বললি তুই? জবাবদিহি? তা তো অবশ্যই করতে হবে। মনে রাখবি, তোর দিন শুরু হবে আমাকে দিয়ে, আর রাত নামবে তাও আমার সাথে। আবার পারমিশন ছাড়া তুই একটা হাঁচি দিলে সেটার কারণও আমাকে বলতে হবে, কারণ তুই পুরোটা আমার। তোর নিজের প্রতি নিজের কোনো অধিকার নেই এখন। তোর মাথার চুল হতে শুরু করে পায়ের নখটাও আমার।
তাই এরপর কোনো দিনও এ কথা যেন তোর মুখে শুনতে না পাই। মগজে ঢুকিয়ে রাখ ভালো করে। আর কোনো দিন যদি দেখি আমাকে ইগনোর করার জন্য ফোন বন্ধ করে রেখেছিস, মনে রাখিস সেদিন তোকে আমি চিবিয়ে খেয়ে ফেলবো। আর আমাকে কিন্তু তার জবাবদিহিও কাউকে করতে হবে না। আমি তার ব্যবহার দেখে স্তব্ধ হয়ে পড়লাম। এই কি সেই জিসান যার ভালোবাসার অনুভূতির কথাগুলো কাল রাতে শুনে আমি যেন তার প্রেমে পড়ে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। কাল তো মুখে একদম মধু দিয়ে ভরা ছিল, আজ তাহলে কথায় তিক্ততা কেন? একটা মানুষের এত রূপ কি করে হয়? জিসানের দিকে তাকিয়ে ভাবতে ভাবতে কখন যে এক ফোঁটা পানি চোখ দিয়ে পড়লো, জিসান না বললে হয়তো জানতেই পারতাম না। চোখের পানিটা গড়িয়ে পড়ার আগেই জিসান পানিটা শুষে নিল। তোর চোখের পানিটাও আমার, তাই আমি নিয়ে নিলাম আমার জিনিস। নিশা আশায় জিসান তিশাকে ছেড়ে দিয়ে নিশা তিশাকে আইসক্রিম দিলে সে খাবে না বলে দিল। জিসান আইসক্রিমটার প্যাকেট খুলতে খুলতে নিশাকে বলল, নিশু, ওকে খেতে বল, তাহলে আজ বাড়ি যাওয়ার আশা ছেড়ে দিতে বল। তিশা আর চোখে জিসানের দিকে তাকালো। শয়তান মানুষ, একটু আগে আমাকে বকে এখন আইসক্রিম খাওয়াতে এসেছে। আরে এত বকে তোর শান্তি না হলেও আমার তো পেট মন দুটোই ভরে গিয়েছে, কিন্তু এখন কিছু বললে লাভ নেই। তিশা বুঝতে পারলো আইসক্রিম না খেলে জিসান আজ তিশাকে বাসাও যেতে দিবে না, তাই খেতে ইচ্ছে না হওয়া সত্ত্বেও খেতে হলো। সেদিনের পর থেকে তিশা আর মোবাইল বন্ধ করার দুঃসাহস করতে পারলো না। তবে জিসানের ফোনের টর্চারিং একটু বেশি বেড়ে গেল। সারাদিন প্রায় কয়েকবার কল করে। মাঝে মধ্যে তিশার মন চায় ফোনটা এক আছাড় মারতে, কিন্তু তিশা জানে ফোনকে আছাড় মারলে জিসান এসে তাকেও একটা আছাড় মারবে। জিসান ইদানিং ফোনে তিশাকে এটা সেটা নিয়ে বকতে থাকে। আর আর বলবে না কেন? তিশার খাওয়া দাওয়া, গোসল, ঘুম সব কিছুতেই লেট, টাইম মতো কিছুই করে না। তাই জিসানের মেজাজ গরম হয়ে যায় এসব অনিয়ম দেখে, তাই তো বকে। কিন্তু তিশার এসব কিছু অসহ্য লাগে। আজও কোচিং থেকে ফিরতে তিশার লেট হয়ে গিয়েছে। কেন জানি সাব্বির স্যার আজকাল তিশাদের ব্যাচটাকে একটু বেশি টাইম দিয়ে পড়ায়। তিশার এসব একদম ভালো লাগে না। এত টাইম নিয়ে পড়িয়ে কি সবাইকে বিদ্যাসাগর বানানোর প্ল্যানিং করছে স্যার? আল্লাহ জানে। বাসায় এসে তিশা দেখলো ড্রয়িং রুমে কিছু গেস্ট বসে আছে, কিন্তু এদের মধ্যে তিশা কাউকে চেনে না। কিন্তু ভদ্রতার খাতিরে তিশা সবাইকে সালাম দিয়ে ভেতরে ঢুকলো। রান্নাঘরে তিশার মা নাস্তা রেডি করছিল। তিশা গিয়ে মাকে জিজ্ঞেস করলো কে ওনারা। মা বলল প্রতিবেশী। প্রতিবেশী, তাও আবার এতজন? দেখে তো মনে হচ্ছে মেয়ে দেখতে এসেছে। তিশা অবাক হয়ে জিজ্ঞেস করতে নিবে, আর ওই সময় তিশার ফোন বেজে উঠল। তিশা ফোন রিসিভ করে কিছু বলবে তার আগেই তিশার মা তিশাকে বলতে শুরু করলো, আমার মনে হয় কি তিশা, ওনারা তোকে দেখতে এসেছে। যত সম্ভব ওই যে বসে আছে ছেলেটা, ওর জন্য সম্বন্ধ নিয়ে আসছে। তোমাকে কিছু বলছে ওনারা? আরে এখনো ঠিকমতো কথাই হয়নি, মাত্রই তো আসলো। আর কি নাস্তা দেয়নি, তারপর জানা যাবে কেন এসেছে। তোর ভাই বাবাও নেই যে সামলাবো। আয় তো মা, আমাকে একটু সাহায্য কর। হাজার হলেও মেহমান খালি মুখে তো বিদায় দিতে পারি না, জলদি কর। আমি তো ভুলেই গিয়েছি, আমি ফোন রিসিভ করে অমনেই রেখে দিয়েছি। কে ফোন দিয়েছে তাও ঠিক মতো দেখিনি। তিশার মা ড্রয়িং রুমে বসে মেহমানদের আপ্যায়ন করছে। অবশেষে তাদের সাথে আসা মহিলাটি বলে দিল তাদের আসার আসল উদ্দেশ্য। তারা তিশার জন্যই তাদের একমাত্র ছেলের প্রস্তাব নিয়ে এসেছে। তিশাকে প্রথম দেখাতেই তার ছেলের খুব পছন্দ হয়েছে। তিশার মা কিছু বলতে যাবে, ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। তিশার মা দরজা খুলে জিসানকে দেখে ভীষণ অবাক, কারণ এই সময় তো জিসান আসার কথা না, অফিস টাইম এখন। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ বাবা, তুমি তো এই বাড়ির রাস্তা ভুলেই গেছো। সব কথা কি এখানে দাঁড়িয়েই বলবো? আরে কী সব বলছো? এটা তো তোমারই বাড়ি। সন্তান কি নিজ বাড়িতে আসতে মায়ের কাছে পারমিশন নিতে হয়? জিসান ভেতরে ঢুকেই সোফায় বসে পড়ল। জিসান সবই জানে। তখন ফোনের ওপাশ থেকে তিশা আর তিশার মায়ের কথা সব শুনেছে, আর সাথে সাথে অফিস থেকে এখানে এসে পড়ল। আসলে জিসান বাবা, তিশার মা কিছু বলতে যাবে তার আগেই মেহমানদের মধ্যে একজন বলে উঠল,
আসলে আমরা ওই বাড়ির মেয়েকে আমাদের ছেলের বউ করে নিতে চাই। কয়েকদিন আগেই মেয়েটাকে আমার ছেলে ছাদে দেখে পছন্দ করে ফেলেছে, তাই আমরা দেরি না করে প্রস্তাব নিয়ে এসেছি। এসব শুনে জিসানের চোখগুলো লাল হয়ে গিয়েছে। রং সময়ে আসছি আমি, বাসায় তো মেহমান মা, কিন্তু কে ওনারা চিনতে পারলাম না তো। বিয়ের সম্বন্ধ এখন বাসায় আসতেও শুরু করে দিয়েছে। এসবই হচ্ছে তিশার শর্তের কারণে। বিয়ের কথা কাউকেও জানাতেও আচ্ছা বিয়ের কথা কাউকেও জানাতেও দেয়নি, তাই তো এখন এসব মানুষ আমার জিনিসের দিকে তাকানোর সাহস পায়। বিবাহিত জানলে তো আর আসতো না। আগে এদের বিদায় করে তারপর তোর ব্যবস্থা করবো তিশা। তুমি কি হও মেয়ের? জিসান সামনে গ্লাসে রাখা পানিটা পুরো খেয়ে নিল একদমই, তারপর খুব শান্তভাবে উত্তর দিল। যে মেয়ের জন্য প্রস্তাব নিয়ে এসেছেন তার বর্তমান এবং ভবিষ্যৎ স্বামী আমি। মেহমানরা অবাক হয়ে গেল। ছেলেটি বলে উঠল, আমি খবর নিয়ে এসেছি মেয়েটি অবিবাহিত, আর আপনি নিজেকে ওর স্বামী দাবি করছে কেন? ব্রো রিল্যাক্স, তুমি তাই জেনেছো যা কেউ জানে না, কিন্তু আমি তা বলছি যা সত্য। তিশা মানে যাকে তুমি দেখতে এসেছো সে আমার ওয়াইফ। আমাদের বিয়ে ঘরোয়াভাবে হয়েছে, তাই কেউ জানে না। বিশ্বাস না হলে এই তো বসে আছে আমার শাশুড়ি মা, ওনাকে জিজ্ঞেস করতে পারো। তিশার মা ও সবাইকে বুঝিয়ে বলল। মেহমান সব শুনে চলে গেল। জিসান এবার উঠে দাঁড়ালো তিশার রুমে যাওয়ার উদ্দেশ্যে। এদিক দিয়ে তিশা নিজের রুমে পায়চারি করতে থাকে, কারণ কলিং বেলের শব্দ শুনে তিশা দেখতে গিয়েছিল আবার কে এসেছে। জিসানকে দেখে তিশা বুঝে গেছে আজ ওর কপালে শনি আছে। জিসানকে নিজের রুমে দেখেই তিশা ভয়ে কাঁপতে থাকে। জিসানকে সামনে আসতে দেখেই তিশাও ভয়ে পেছাতে থাকে। পিছাতে পিছাতে একদম দেয়ালের সাথে আটকে যায়। জিসানও দুপাশে হাত রেখে তিশাকে আটকে ফেলে। তিশা ভয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। ছাদে কেন গিয়েছিলি? তিশাকে জবাব দিবে ভেবে পাচ্ছে না, কারণ মাঝে মাঝে মন ভালো না লাগলে এমনি একটু হাঁটাহাঁটি করে ছাদে গিয়ে, আর তো কিছু না। এমনি মন ভালো না থাকলে একটু ঘুরে আসি। ছাদে গিয়ে নিজের জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে আসিস? আজকাল একটু বেশি সম্বন্ধ আসছে না তোর জন্য? আসতেই পারে, আসাটা স্বাভাবিক, কিন্তু আমি নিজে আনি না। না, আসতে পারে না, আর আসাটা স্বাভাবিকও নয়, কারণ তুই সিঙ্গেল না। নিশির জন্য আসতে পারে, নীলুর জন্যও আসতে পারে, কিন্তু তোর জন্য না। তবু আসছে জানিস কেন? তোর সো কল্ড শর্তের জন্য, আমাদের বিয়ের কথা কাউকে না জানানোর জন্য। আর এ কারণে আমার জিনিসের ওপর নজর দিতে সবাই সাহস পাচ্ছে। এটা তোর কারণে হচ্ছে। জিসানের চিল্লাচিল্লিতে তিশা আরো ভয় পেতে লাগলো। তিশার এমন অবস্থা দেখে জিসান চোখ দুটি বন্ধ করে নিজের রাগটা কন্ট্রোল করার চেষ্টা করছে। নো জিসান, এভাবে রাখলে হবে না। এভাবে কথায় কথায় রাখলে তিশা তোর কাছে আসতে চাইবে না। সো কুল। নিজেকে নিজেই সান্ত্বনা দিচ্ছে জিসান। জিসান তিশার সামনে চুলগুলো কানের পেছনে গুজে দিয়ে, আজকের পর আর ছাদে যাবি না, ঠিক আছে? তিশা শুধু মাথা নাড়লো। মন ভালো না থাকলে আমাকে কল করবি। তোর মন ভালো করার দায়িত্ব আমি নিলাম। কোথাও যেতে মন চাইলে বলবি, আমি তোকে নিয়ে যাব। তবুও কোথাও একা যাবি না। জিসান তিশার আরো একটু কাছে এসে কোমরটা ধরে তিশাকে নিজের সাথে চেপে ধরলো। জিসান এত কাছে আসায় জিসানের মাতাল করা পারফিউমের ঘ্রাণে তিশার নিজেরই হারিয়ে যেতে মন চাইছে। তিশার কানের সামনে মুখটা নিয়ে, আমাকে জ্বলতে দেখে তোর খুব ভালো লাগে তাই না? কিন্তু আবার তখনই যে তোকেও পড়তে হবে একদিন, তখন সহ্য করতে পারবি তো? তিশার ঘাড়ে মুখ ডুবিয়ে, কি আছে তোর মাঝে যে আমাকে প্রতিনিয়ত কাছে টানে? জিসান তিশার ঘাড়ে নাক দিয়ে ঘষতে থাকে। কেন তোর ঘ্রাণ আমাকে মাতাল করে? টুকরো টুকরো কিস করা শুরু করে দেয়। তিশা সহ্য করতে না পেরে জিসানের সামনে থাকা হাত দুটো দিয়ে জিসানের শার্টটাকে খামচে ধরে। হয়তো জিসানের শরীরের কিছু অংশে তিশার নখের আঁচড়ও লেগেছে, কিন্তু জিসানের সেদিকে খবর নেই। বলেছিলাম না একবার ভালোবাসি বল, চুমুতে ভরে দেবো তোকে আমি। জিসানের এই কথা শুনে তিশা শকড, কারণ সেদিন নেশা করে জিসান এসব বলেছে। তাহলে কি উনি উফ। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন। আমার ইচ্ছা ছিল ঘুমিয়ে পার করব দিনটি, কিন্তু কপাল আমার
এখন আমি জিসানদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আজ জিসানের দাদার মৃত্যুবার্ষিকী। প্রতি বছর এই দিনটিতে মিলাদ পড়ানো হয়। এতিম বাচ্চাদের মধ্যে খাবার ও কাপড় চোপড় বিতরণ করা হয়। খুব বিশেষভাবে দিনটি পালন করা হয়। এ বাড়িতে বছরে 3টি দিন খুব কড়া নিয়মেই পালন করা হয়। এক তো জিসানের দাদা সুলেমান আহমেদের মৃত্যুবার্ষিকী, দ্বিতীয় হলো জিসানের জন্মদিন। আরও একটি দিন আছে, কিন্তু সেদিন কার নামে মিলাদ পড়ানো হয় তা জানা নেই। এমনকি জিসানও জানে না। জিসান একদিন জিজ্ঞেস করেছিল কেন সেদিন এত বিশেষভাবে পালন করা হয়, কিন্তু তৌফিক সাহেব সময় হলে জানতে পারবে বলে এড়িয়ে যেতেন। তাই কেউ আর জানার দ্বিতীয়বার চেষ্টা করেনি। জিসানের দাদা সুলেমান নামটা যেমন রাজকীয়, তেমনি উনি দেখতেও রাজার মতো ছিল। জিসানদের ফ্যামিলি অ্যালবামে তাকে আমি দেখেছি। মজার বিষয় হলো জিসান অনেকটা দেখতে তার মতো, শুধু চেহারার দিক থেকে না, আচার আচরণেও নাকি দাদার মতো। জিসানের দাদা রাজকীয় বংশের না হলেও সেকালের জমিদার বংশের ছেলে ছিলেন। তার অ্যাটিটিউড, চাল চলন আর জিদের কারণে তখন তাকে সবাই খুব ভয় পেত। লোকটি নাকি খুব জেদি টাইপের ছিল। জিসানের দাদিকে নাকি অন্য গ্রাম থেকে তুলে এনে বিয়ে করেছিলেন। কি সাংঘাতিক পার্সন তিনি! আর তার জিদ, অ্যাটিটিউড সব জিসান বস্তা ভরে ভরে বংশগত ভাবে পেয়ে গিয়েছে। আমি বাড়িতে প্রবেশ করার সাথে সাথে আন্টি মানে জিসানের মা এসে আমাকে জড়িয়ে ধরলেন। কেমন আছিস মা? আসতে কোনো কষ্ট হয়নি তো? না না আন্টি, আমি ভালো আছি, আর আসতেও কষ্ট হয়নি। আয় তো ভেতরে আয়। কখন ধরে দুয়ারে দাঁড়িয়ে আছিস? আন্টি আমার হাতটা ধরে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দিল। ড্রয়িং রুমে জিসানের দু মামি আর ফুপু বসেছিল। আমি তাদেরকে সালাম করলাম। ফুপু আমাকে আদর করলেও মামিরা মনে হয় আমাকে দেখে এতটা খুশি না, তা দেখেই বোঝা যাচ্ছে। আমিও তাদের সাথে কিছুক্ষণ গল্প করলাম। আন্টি নিশি কোথায়? আর কোথায়? ম্যাডাম ঘুমোচ্ছে এখনো। বাহ, আমার ঘুম হারাম করে ম্যাডাম ঘুমাচ্ছেন? আহারে, আমি বাসায় থাকলে আমিও তো এখন নাক ডেকে শান্তির ঘুম দিতাম, কিন্তু মার কারণে এখানে এত সকাল সকাল আসতে হলো। মা সকাল সকাল ডাক দিয়েই বলতে লাগলো জিসানদের বাসায় যাওয়ার জন্য রেডি হতে। আমি এত সকালে ওখানে গিয়ে কি করব? তোমাদের সাথে বরং দুপুরে যাব বলে আবার শুয়ে পড়েছিলাম, কিন্তু মা আমার আবার হাতটা ধরে টেনে উঠিয়ে বসালো, আমার গালটা ধরে বলল, তিশা, তুই এখন ওই বাড়ির বউ, তাই তোর কিছু দায়িত্ব আছে ও বাড়ির মানুষের প্রতি। তুইও জানিস এত বছর জিসান ছিল না বলে এই দিনটি ঠিকমতো পালন করেনি। আজ এত বছর পর জিসান আচ্ছা, এবারে আয়োজনটাও অনেক বড় করে করা হয়েছে। এখন তুইও বাড়ির একজন সদস্য, মেহমান না। তোকে কখনো কোনো বিষয়ে ওনারা জোর করেনি, কিন্তু মা, তোরও তো বুঝতে হবে। ওই দিক দিয়ে তানজিলা হয়তো একা হাতে এত কিছু সামাল দিতে কষ্টই হয়ে পড়ছে ওর। তোরও উচিত ওকে সাহায্য করা। তাই রেডি হইনি, তোর শ্বশুর বাড়ি থেকে গাড়ি আসছে তোকে নিতে। মা আমার কপালে একটা আদর দিয়ে চলে গেল। সম্পর্ক যেহেতু হয়েছে, সম্পর্কের সাথে জড়িত দায়িত্বগুলোকে এড়িয়ে চললে হবে না। তাই আমিও চলে এলাম এখানে। তারিনকে কোলে নিয়ে আন্টি আর তানজিলা ভাবির সাথে কিছুক্ষণ গল্প করলাম। এরপর ভাবি সকালের নাস্তা রেডি করতে চলে গেল। আমি তারিনকে সাথে নিয়ে নিশিকে ডাকতে গেলাম। প্রায় 10 মিনিট ধরে নিশিকে ডেকে যাচ্ছি, কিন্তু ম্যাডাম ওঠার নামই নিচ্ছে না। তাই বেড সাইডের টেবিলের ওপর রাখা গ্লাসের পানির ছিটা দিতে লাগলাম। বেচারি পানির ছিটায় ধরফরিয়ে উঠল। আমাকে সামনে দেখে অবাক হলো। এই, তুই এত সকালে আমার বাসায় কি করছিস হারামি? আমি ওর পাশে বসে কুত্তা মুখ সামলিয়ে কথা বল। আমি আজ আমার শ্বশুর বাড়ি এসেছি, তোর বান্ধবী হয়ে আসেনি, তাই সম্মান দিয়ে কথা বলবি আজ আমার সাথে। ও তাই নাকি? তো ভাবি যান, ভাই কি এখনো জানতে পারছে আপনার আগমন যে আমাদের বাড়িতে হয়েছে? আমি মুখ চোখ ছোট করে মাথা নাড়ালাম, মানে না। তাহলে নিজের স্বামীকে না জাগিয়ে এই অধমের ঘুম কেন হারাম করছেন? যান, আমার ভাইজানের কাছে যান।
নিশি আবার ঘুমাতে গেলে তিশা টেনে উঠিয়ে ওয়াশরুমের দিকে পাঠায়। আর ঘুমাতে হবে না, আমার একমাত্র ভাইয়ের একমাত্র বউ আর আমার একমাত্র হবু ভাবি। যান গিয়ে ফ্রেশ হন, আপনার মিস্টার হ্যান্ডসাম যে কোনো সময় এসে পড়বে। তিশার কথা দুজনেই অট্টহাসি দিল। এরপর নিশু ফ্রেশ হতে চলে গেল আর তিশা তারিনকে নিয়ে আবার নিচে চলে যায়। তারিনকে ডাইনিং টেবিলে বসিয়ে, ভাবি কোনো সাহায্য লাগবে বলো, আমি করে দিচ্ছি। তানজিলা ভাবি আমার মাথায় হাত রেখে বলে। ভাবি চলে যেতে নিল, কি মনে করে আবার ফিরে এলো। আমি না জেনেই হ্যাঁ বলে দিলাম। আমি চায়ের কাপ হাতে নিয়ে জিসানের রুমের সামনে দাঁড়িয়ে আছি। আমার তো এখনই কাঁপাকাঁপি শুরু হয়ে গিয়েছে। কি দরকার ছিল আগ বাড়িয়ে সাহায্য করার কথা বলার? আজকাল কাউকে সাহায্য করতে নেই, এতে নিজের কুয়ায় নিজেরই পড়তে হয়। এখন যেমন আমি পড়েছি। ভাবিকে কেন যে এসব বলতে গেলাম, না বললেই হতো। তাহলে তো ভাবি আমাকে এই বাঘের খাঁচায় পাঠাতো না। দোয়া দূরত পরে বুকে ফু দিয়ে দরজা খুলে ভেতরে গেলাম। কি আশ্চর্য, রুম এখনো অনেকটা অন্ধকার, ভুতুরে পরিবেশ, কারণ জানালার পর্দা দেওয়া, রুমের লাইট অফ করা। বিছানার দিকে তাকিয়ে আমি শকড। জিসান খালি গায়ে উপর হয়ে শুয়ে আছে, তাও আবার এই গরমে পাতলা কম্বল গায়ে দিয়ে। আর দিবেই না কেন? এসির পাওয়ার এত বাড়িয়ে দিয়েছে যে আমারই কেমন ঠান্ডা ঠান্ডা অনুভূতি হচ্ছে, বরফের মতো শীতল হয়ে যাচ্ছি আমি। কিন্তু কেন? এসির কারণে নাকি জিসানকে এই প্রথম উদাম শরীরে দেখতে পেয়ে জানি না, কনফিউশনে ভুগছি আমি। আমার চিন্তা এখন আমি আস্তে করে চাটা রেখে চলে যাব, ব্যাস, তাহলেই আর কোনো সমস্যা হবে না। যেমন ভাবা তেমন কাজ। আমি চাটা রেখে মাত্র চলে যাবার জন্য পা বাড়ালাম, অমনি জিসান আমার হাতটা ধরে টান দিয়ে বিছানায় ফেলে দিয়ে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আমি তো এখনো শকটের মধ্যে আছি। কি হলো আমার সাথে? জিসানের ঘন নিঃশ্বাস আমার গলায় পড়ছে, এক হাত দিয়ে আমার কোমরকে আঁকড়ে ধরে আছে। একে তো উনি এভাবে জড়িয়ে ধরে আছে, তার উপর এমন খালি গায়ে আমার শরীর ঘেমে যাচ্ছে। এসির এত শীতল টেম্পারেচারেরও আমি ঘামছি। কি আশ্চর্য, একটু আগেও তো আমি জমে বরফ হয়ে যাচ্ছিলাম, আর এখন ঘেমে যাচ্ছি। কিন্তু কেন? আমার কোনো বড় রোগ হলো না তো? আমি আস্তে আস্তে কাঁপা কাঁপা হাতে জিসানকে সরানোর চেষ্টা করছি, কিন্তু তাকে এক চুলও সরাতে পারছি না। হাতির মতো মানুষটিকে আমার মতো মশা কি করে তুলতে পারবে? আমি জিসানকে ডাকতে লাগলাম, শুনছেন? প্লিজ উঠুন, কেউ এসে পড়বে। তৃষা, একটু শান্তিতে ঘুমাতে দে জান। কাল অনেক লেট করে ঘুমিয়েছি, সব একা সামলাতে হয়েছে। ভোর রাতে ভাইকে আর বাবাকে রেখে আমি এসেছি একটু রেস্ট নিতে। সো ডোন্ট ডিস্টার্ব। তাহলে আপনি ঘুমান, আমাকে তো যেতে দিন। সবাই কি ভাববে আমি এই রুমে এতক্ষণ কি করছি? তিশা মাথাটা উঠিয়ে ঘুম জড়ানো কণ্ঠে, তোকে ভাবি পাঠিয়েছে? আমি মাথা নেড়ে, আমি ভাবিকে বলেছি আমার বউটা বাসায় আসলে সবার আগে আমার রুমে পাঠিয়ে দিতে। তাই তো তুই এখানে, কেউ কিচ্ছু ভাববে না। আর ভাবলে ভাবুক, তুই আমার বউ, তাই কারো ভাবনায় আমার কিচ্ছু যায় আসে না। আর আমার রুমে কেউ আসার সাহস করবে না আমার অনুমতি ছাড়া। ডোন্ট ওয়ারি। আর এখন চুপচাপ আমার সাথে শুয়ে থাক। জিসান তিশার গলায় নাক ঘষতে থাকে। আমাকে মাতাল করতে তোর এই ঘ্রাণটাই যথেষ্ট, আর আমি মাতাল হতে চাই বারবার। মুখটা উঠিয়ে জিসান আমার কপালে দু গালে কিস করে আমার গলায় নিজের মুখ ডুবালো। টুকরো টুকরো কিস করতে লাগলে আমি আবেশে চোখ বন্ধ করে ফেললাম। অদ্ভুত এক ফিলিংস কাজ করছে আমার মাঝে, আমি যেন আমার মাঝে নেই, অন্য এক সুখের রাজ্যে আমি ভাসছি। জিসানের ঠোঁটের স্পর্শ গলা থেকে একটু নিচে নামতে নিলেই আমি চিৎকার দিয়ে উঠি, নো 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 নো, প্লিজ। জিসান তিশার দিকে তাকিয়ে দেখে তিশার চোখ মুখ খিচে আছে, একটু বাঁকা হেসে, তাহলে চুপচাপ আমাকে ঘুমাতে দে, কোনো শব্দ করবি না। আর এখন থেকে যাওয়ার চিন্তা বাদ দে। এই বলে আবার শুয়ে পড়ল। তা না হলে আদরের ডোজ কিন্তু বাড়িয়ে দেব, তখন আর কোনো বাধা শুনবো না।
একটু নিচে নামতে নিলেই আমি চিৎকার দিয়ে উঠি, নো 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 প্লিজ। পাক্কা 2 ঘন্টা পর আমি জিসানের রুম থেকে বের হতে পেরেছি, কিন্তু এখন আমার আন্টি আর ভাবির সামনে যেতে ভীষণ লজ্জা লাগছে। তারা কি ভাবছে? আল্লাহ সব রেখে এই লোকটারে কেন আমার গলায় ঝুলাইলা? এই লোক জায়গা সময় কিছু না দেখে রোম্যান্স করার সময়, আর বারবার আমায় লজ্জায় পড়তে হয়। তিশা তানজিলার সাথে ডাইনিং টেবিলে পরিষ্কার করতে লাগলো। জিসান সিঁড়ি দিয়ে নামছে তার ভিজা চুলগুলো ঝাড়তে ঝাড়তে। অ্যাশ কালারের গেঞ্জিতে তার বডি ফিটনেস একদম ফুটে উঠেছে। ড্রয়িং রুমে বসে থাকা ওনার কাজিনরাও তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। রাগে আমার গা জ্বলে যাচ্ছে। এত হ্যান্ডসাম হবার কি দরকার ছিল? আমাকে বলে কারোর নজরে না আসতে, নিজের বেলায় কিছু না। তিশা বিড়বিড় করে বলছে। জিসানের চোখ এড়ায়নি ব্যাপারটা। জিসান বাঁকা হেসে তিশার পাশের চেয়ারে বসে সবার সামনে তিশার ওড়না দিয়ে নিজের মাথাটা মুছতে লাগলো। তিশা কেমন রেক দিবে বুঝতে পারছে না। আশেপাশে তাকিয়ে দেখলো সবাই এই দিকে তাকিয়ে আছে। আর আমি অসহায় মুখে ভাবের দিকে তাকিয়ে আছি। ভাবিও মিটমিটিয়ে হাসছে। কি আজব সিচুয়েশনে আমাকে ফেললো। জিসানকে নাস্তা দিয়ে আমি চলে যেতে নিলে আমার হাত ধরে ওনার পাশের চেয়ারে বসালো। আরে কি করছেন? সবাই দেখছে। জিসানের যেন কোনো রিয়াকশন নেই। সে মনে হয় আমার কথাটা শুনলো না। অল্প একটু নাস্তা নিয়ে আমার মুখের সামনে এনে হ্যাঁ কর। আমি আশেপাশে তাকিয়ে আমি নাস্তা করে আসছি, আপনি করুন। আমি উঠতে নিলে আবার হাতটা ধরে ফেলে। একদম উঠবি না, আর এতটুকু খেলে তুই মোটা হবি না, তাই চুপচাপ খেয়ে নে। আর আর আমার খাবার শেষ না হওয়া পর্যন্ত উঠবি না, এখানেই বসে থাকবি। আমি হাঁ করে খাবারটা খেয়ে নিলাম। আমি খুব ভালো করেই জানি না খেলে মিস্টার জিসানও আর খেত না। জিসানের কাজিনটা মিট করে হাসছে আর মজা নিচ্ছে, কিন্তু জিসানের মামিদের হয়তো জিনিসটা পছন্দ হয়নি। তারা মুখ বাঁকিয়ে সেখান থেকে চলে গেলেন। খাবার শেষ হবার পর জিসান উঠে চলে যাবার সময় আমার ওড়নাটা মাথায় দিয়ে বলল, কে কি বলেছে কি দেখেছে আমার কাছে সেটা ইম্পর্ট্যান্ট না, আমার কাছে শুধু তুই সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আর একটা কথা, আজ আর বাড়ির বাইরে যাবি না, ঠিক আছে? আমি মাথা নাড়ালাম, শুধু হ্যাঁ বললাম। মেহমানদের খাবারের আয়োজন বাহিরে করা হয়েছে, তাই সেখানে যাওয়ার নিষেধ করে দিয়েছে আমার। জুম্মার নামাজের পরই মিলাদ শুরু হলো। রায়হান ভাই বাবা ও মিলাদে অংশ নিয়েছে। বাবা মা আর রায়হান ভাই কিছুক্ষণ আগেই এলো। আমি নিশির রুমে বসে আছি তার কাজিনদের সাথে। কিছুক্ষণ পর মোনাজাত ধরে মিলাদ শেষ করলাম। এরপরই খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। এতিমখানার জন্য মিষ্টি খাবার, কাপড় চোপড় জিসান ও তাওহিদ ভাই নিয়ে গেল। সাথে জিসানের কাজিন হীরা ও নীরও গেল। এসব করে আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে গেল তাদের। আমি নিশির রুমে থেকে মাকে খুঁজতে বাইরে বের হলাম। অমনি আমার শাশুড়ি মানে জিসানের মায়ের রুমে কিছু শুনে থমকে গেলাম। জিসানের মামি আন্টিকে অনেক কথা শোনাচ্ছে, তাও আবার আমাকে নিয়ে। ব্যাপারটা কি জানতে হবে, তার জন্য দরজার সামনে দাঁড়ালাম। আপা কি করলেন? এত ছোট ঘরের মেয়েকে কিভাবে আনলেন? এই মেয়ে তো কোনো দিক দিয়ে জিসানের যোগ্য না। না আছে পড়ালেখা, না আছে বাবা মায়ের কিছু। যা রূপটা আছে ওটা দিয়েই আমাদের সহজ সরল ছেলেটাকে নিজের জালে ফাঁসিয়ে দিয়েছে। মিসেস রাবিয়া বেগম তার নিজের ভাইয়ের বউদের বুঝাতে লাগলো এতে মেয়েটার কোনো দোষ নেই। কিন্তু জিসানের মামি রুমি এবং রোকসানা বেগম বলে উঠল, এমন ছোট ঘরের মেয়েগুলোকে খুব ভালো করে চেনা আছে আমাদের। এরা পরিবার থেকে অল্প বয়সে ট্রেনিং নিয়ে নেয় কিভাবে জালে বড় মাছ ধরবে। আপনি আপা বড় বোকা, তাই তো এত সহজে এসব মেনে নিয়েছেন। এখনো সময় আছে, এই আপদকে বিদায় করেন। দেখো তোমার কোনো ভুল। জিসানের মা কিছু বলতে নিবে তখনই রুমের বাহিরে কিছু শব্দ শুনতে পেয়ে দেখতে যায়। তিশাকে দেখে রাবেয়া বেগম ভয় পেয়ে যায়। রাবেয়া বেগম খুব ভালো করে জানে এই মেয়েটার জন্য তার ছেলে কাউকে খুন করতেও হাত কাঁপবে না।
আর সেখানে জিসান যদি এসব জানে তাহলে সুনামি নেমে আসবে বাসায়। কথাগুলো শুনে তিশা স্তব্ধ হয়ে যায়। হাতে থাকা তারিনের খেলনাটা পড়ে যায়, চোখ দিয়ে পানি পড়তে থাকে। হিচকি উঠে যায়, কিন্তু শব্দ করে কাঁদতে পারছে না।